রাজ্যে এসআইআর এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ৫৮ লক্ষ মানুষের মধ্যে বেড়া টপকে কয়েকজন এসছেন। কজন তারা? বাংলাদেশিদের সংখ্যা কত? রোহিঙ্গাদের সংখ্যা? নমস্কার, আমার নাম দেবময় ঘোষ। এসআইআর এর খসড়া তালিকায় যে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তার মধ্যে বাংলাদেশি কতজন? কতজন রোহিঙ্গা? এই তালিকা বা এই তথ্য নির্বাচন কমিশন কি দিয়েছে? এর জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে আমাদের। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, তার কারণ আপনারা দেখেছেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসছেন। কলকাতায় এসে উনি যে বক্তব্য রাখছেন, যে বার্তা দিতে চাইছেন তার মধ্যে একটা জিনিস পরিষ্কার যে এই বহিরাগত ঘুষপেটিয়া অ্যাক্রস দ্য বর্ডার যারা আসছে এবং যারা এখানে ইল্লিগালি থাকছে, এইটাকেই কিন্তু অনেক বড় ইস্যু ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে অর্থাৎ ২০২৬ বিধানসভা নির্বাচনে করতে চলেছে। ২ নম্বর যেটা হচ্ছে ১,৩৪,০০,০০০ জনতাকে এসআইআর এ হিয়ারিং দেওয়া হয়েছে, কিন্তু এর তালিকা কোথায়? নির্বাচন কমিশন কি সেটা জানাবে? এটাও একটা অনেক বড় প্রশ্ন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রায় ৮-৯ মাস বিভিন্ন দলীয় কার্যক্রমের বাইরে। কোনো মান অভিমানের পালা চলতে পারে, কিন্তু অমিত শাহের নির্দেশে উনি আবার ফিরছেন, অর্থাৎ তার প্রত্যাবর্তন হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ছবিটা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে গিয়েছে বলা যেতে পারে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর মাঝে অমিত শাহ বসে আছেন এবং একটা বৈঠক চলছে। এইখানে যে বিষয়টা উঠে আসছে, দিলীপবাবু নিজেই বলছেন যে অমিত শাহ তাকে অ্যাক্টিভ হতে বলেছেন। দিলীপবাবু এটাও বলেছেন যে উনি ভোটে লড়তে চান এবং তার সেই পুরনো খড়গপুর কেন্দ্র থেকে, যেখানে যদিও একজন নির্বাচিত বিধায়ক রয়েছে বিজেপির। এই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবুর প্রত্যাবর্তন কতটা সুখের হবে, কতটা উনি সাকসেসফুল হবেন, সেটা অনেক বড় প্রশ্ন। এখন দেখুন, দিলীপবাবু চর্চিত একজন রাজনৈতিক চরিত্র। দিলীপবাবুর যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আপনি একমত নাও হতে পারেন, তার শব্দ চয়নের সাথে একমত নাও হতে পারেন, কিন্তু দিলীপবাবুকে অগ্রাহ্য করা খুব মুশকিল। তার বিরোধীরাও সেটা খুব ভালো করে জানেন। ২০১৯-এ বিজেপির সাফল্যের অন্যতম কারিগর হচ্ছেন দিলীপ ঘোষ এবং রাজ্যে বিজেপির যে উত্থান, সেই উত্থানের পিছনে দিলীপ ঘোষের অবদান কিন্তু তার দলের অন্দরে শুধু নয়, বিরোধীরাও মানেন। এই দিলীপ ঘোষ মাঝে খবরে ছিলেন অন্য বিষয়। দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষায় সস্ত্রীক উনি সেখানে গিয়ে হাজির হন। বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করেন, উনি কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? আজকে দিলীপবাবু সেটাও জবাব দিয়েছেন যে যারা গল্প তৈরি করছেন তারা হয়তো নতুন কোনো গল্প তৈরি করবেন। এখন বিষয়টা এই যে দিলীপবাবু কি বাকি ৩ জনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম একজন সঙ্গী এবং বহুদিন ধরে বিজেপিতে রয়েছেন। দিলীপবাবু একজন রেজিমেন্টেড পলিটিক্যাল ওয়ার্কার। উনি করবেন, করতে চাইবেন, সেটা উনি মুখে বলেছেন, কাজেও হয়তো করবেন। কিন্তু তাকে কতটা করতে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং স্পোকসপারসন কুণাল ঘোষ। উনি বলেছেন যে ৪ জন দুষ্টু ছেলেকে মাস্টারমশাই একত্রে করেছেন, কিন্তু তারা কি ভালো হয়ে যাবে? তারা হয়তো দুষ্টুই থাকবে। এই সব কিছুর মাঝে সাংগঠনিক বৈঠকেও কিন্তু দিলীপ ঘোষ অংশগ্রহণ করছেন এবং সবথেকে বড় কথা, উনি রাজ্য বিজেপির বর্তমান যে সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গেও বৈঠক করেছেন এবং শ্রমিকবাবু বলছেন যে দিলীপ ঘোষ পুরো মাঠ জুড়ে খেলবেন। প্রশ্ন এখানেই, দিলীপবাবুকে বিজেপি কীভাবে ব্যবহার করবে? দিলীপবাবু কি সেন্টার ফরওয়ার্ড হিসেবে গোল করবেন, নাকি ডিফেন্সে থেকে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করবেন, নাকি গোলকিপার হিসেবে গোল আটকাবেন? পুরো মাঠ জুড়ে খেলার যে নেটওয়ার্ক, সেটা কি দিলীপবাবু এখনো পর্যন্ত রেখেছেন? কারণ কি শেষ ৮ মাস উনি বিজেপির বিভিন্ন কার্যক্রমে কিন্তু ছিলেন না। যদিও উনি বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে ছিলেন এবং নিজের মতো কাজ করার চেষ্টা করছেন। কিন্তু আজকে দিলীপবাবু বিভিন্ন বক্তব্যে বোঝাতে চেষ্টা করছেন দল যেভাবে ব্যবহার করবে, একজন অনুগত সৈনিক হিসেবে উনি সেই কাজটাই করার চেষ্টা করবেন। দেখুন, এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা যদি লক্ষ্য করে দেখেন যে গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে বিজেপি এমন একজন ব্যক্তিত্বকে সামনে আনতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমান তালে লড়াই করবে। বিজেপিকে নরেন্দ্র মোদী বা অমিত শাহের দিকে চেয়ে থাকতে হবে না। শুভেন্দু অধিকারী কিছুটা, কিন্তু তার সেই ব্যাপ্তি কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো? সেই জায়গাতে কোথাও না কোথাও বিজেপির একটু ঘাটতি ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি সেটা বলেছিলাম। খুব ভালো করে দেখুন, তার যেদিন অমিত শাহ এই সাংবাদিক সম্মেলন করেন, তার পরের দিনের চিত্রটা দেখুন। বিজেপি
চারজন মুখকে প্রস্তুত করার চেষ্টা করছে। অবশ্যই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি ভালো বক্তব্য রাখেন। শুভেন্দু অধিকারীর মতো একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, এক সময় তৃণমূলে ছিলেন, এখন বিরোধী দলনেতা। সুকান্ত মজুমদার রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি, একজন শিক্ষাবিদ, মাস্টারমশাই, কিন্তু রাজনীতিতে এখন এক্সপিরিয়েন্স হয়ে উঠেছেন এবং মন্ত্রী সাংসদও বটে। প্লাস দিলীপ ঘোষ, যে কিনা একটা এমন রাজনৈতিক ব্যক্তিত্ব যার নিজস্ব একটা অরা রয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে হাওয়া ঘুরিয়ে দিতে পারেন নিজের বক্তব্যের মাধ্যমে, গ্রাসরুট লেভেলের যে কর্মী আছে তাদেরকে চাঙ্গা করতে পারেন। এই চারজন মধ্যে এমন কেউ নেই যারা তথাকথিত অবাঙালি। চারজনই বাঙালি সন্তান, চারজনই বলতে পারেন বিজেপির মতো করে চিন্তা করলে বাঙালি হিন্দু। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য এই চার বাঙালির দিকেই ভরসা রাখবে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে। নরেন্দ্র মোদী সম্ভবত এই জানুয়ারি মাসেই সভা করতে চলেছেন। এই বিষয়গুলো থাকবে। একটা টাইমে ওই একটা কথাই প্রচলিত হয়ে উঠেছিল না, ডেলি প্যাসেঞ্জারি করছেন, হয়তো দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, ব্যাপারটা সেরকম পর্যায়ে যাবে। অমিত শাহকে আপনারা বলতে শুনবেন এই কলকাতাতেই, খাস কলকাতাতেই কোনো একটা জায়গাতে বাড়ি নিয়ে আমি থাকবো, এটা উনি গতবারও বলেছিলেন। এই বিষয়গুলো হবে। তো সব মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচনের বাজার আস্তে আস্তে জমে উঠছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এপ্রিল মাসে ভোট হবে, সেটা উনি ওনার নিজস্ব ধারণা থেকে বলেছেন, এবং বলেছেন 15ই এপ্রিল নতুন সরকার চলে আসবে। যদিও নির্বাচন কমিশনের সেরকম কোনো ঘোষণা এখনও নেই, কিন্তু এর মাঝে পরীক্ষার মরশুম রয়েছে, প্রচার সেভাবে হবে না। অর্থাৎ এই জানুয়ারির 1 তারিখ থেকেই একটা নির্বাচনী প্রচার খুব জোর তোরে শুরু হয়ে যাবে। সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো হবেই, বিজেপির তরফ থেকে হবে, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে হবে। তারপর আবার পরীক্ষা পর্ব শেষ হলে আবার প্রচার শুরু হবে। আগামী কয়েক মাস রাজ্যের রাজনীতি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার নাম দেবময় ঘোষ। আশা করি নিউজ আড্ডা আপনাদের ভালো লেগেছে।